জুলাই ৬, ২০০২ গোটা ভারতকে অবাক করে দিয়ে এই দিন মারা যান রিলায়েন্স গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি। ইয়েমেনের গৃহযুদ্ধ চলার সময় মাত্র ৫০০ রুপি নিয়ে পরিবার নিয়ে ভারতে আসা এই ভারতীয় শেষ বয়সে এসে হয়ে যান ভারতের অন্যতম একজন শীর্ষ ধনী। ফোর্বসের তথ্য অনুযায়ী সে সময় প্রায় $৩০০ কোটি সম্পত্তি নিয়ে তিনি ছিলেন পৃথিবীর ১৩৮তম ধনী ব্যক্তি। মৃত্যুর আগে আর ৮-১০টা বাবার মতো তিনিও চেয়েছিলেন যে তার দুই ছেলে মুকেশ আম্বানি আর অনিল আম্বানি তার ব্যবসাগুলো দেখে আরও বড় করবে। তার বড় ছেলে মুকেশ আম্বানি ছোট থেকেই কিছুটা চুপচাপ আর সাধারণ, লাইমলাইট, জনপ্রিয়তা এসব খুব একটা পছন্দ ছিল না তার। অন্যদিকে ছোট ছেলে অনিল আম্বানি ছিল এর পুরো উল্টো। আর তাই দুই ছেলের দুই ধরনের স্বভাবকে মাথায় রেখে ধীরুভাই মুকেশ আম্বানিকে বানান রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান আর ছোট ছেলে অনিলকে বানান ডিরেক্টর। কিন্তু ২০০২ সালে বাবা ধীরুভাই আম্বানির মৃত্যুর পর থেকে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয় কোম্পানিগুলোর দায়িত্ব সামলানো নিয়ে। যেমন রিলায়েন্স কমিউনিকেশন একদম শুরু থেকে মুকেশ আম্বানি পরিচালনা করলেও এটি চেয়ে বসে ছোট ভাই অনিল আম্বানি। দুই ভাইয়ের বিবাদ শেষমেশ এমন এক পর্যায়ে এসে পৌঁছায় যে তা মিডিয়ার হেডলাইন হতে শুরু করে। শেষ পর্যন্ত দুই ভাইয়ের মধ্যে বিবাদ দূর করতে এগিয়ে আসেন তাদের মা কোকিলাবেন আম্বানি। কোকিলাবেন তাদের কোম্পানির সিএ এস গুরুমূর্তি আর পারিবারিক বন্ধু ও ব্যাংকার KV কামাতের পরামর্শ নিয়ে মুকেশ আম্বানি আর অনিল আম্বানিকে নিজ নিজ কোম্পানি বুঝিয়ে দেন। সাথে এই চুক্তিও করিয়ে নেন যাতে আগামী ১০ বছরের মধ্যে দুই ভাই কেউ কারো ব্যবসায়িক ক্ষেত্রে প্রবেশ করতে না পারে। এ সময় রিলায়েন্সের নতুন সব কোম্পানিগুলো যায় অনিল আম্বানির কাছে, অন্যদিকে মুকেশের কাছে যায় পুরাতন সব কোম্পানিগুলো। আর প্রায় $৪৩০০ কোটি নিয়ে মুকেশ আম্বানি হন পঞ্চম সর্বোচ্চ ধনী, আর $৪২০০ কোটি নিয়ে অনিল আম্বানি হয়ে যায় ষষ্ঠ সর্বোচ্চ ধনী। কিন্তু ঠিক এক যুগের মধ্যে কি এমন ঘটে যে অনিল আম্বানির সম্পত্তির পরিমাণ এসে দাঁড়ায় মাত্র $১০০ কোটিরও কমে? এমনকি তার ভাই মুকেশ আম্বানিকে এসে লোন পরিশোধ করে দেওয়ার মাধ্যমে অনিলকে জেলে যাওয়া থেকে বাঁচাতে হয়। প্রিয় বিজনেসম্যানিয়ান, আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অনিল আম্বানির এই উত্থান ও পতনকে, যে ঠিক কী কারণে পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ ধনী ব্যক্তি হঠাৎ করে দেউলিয়া হতে বাধ্য হলেন। পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদের আগে বলেছি যে ২০০৫ সালে যখন দুই ভাইকে কোম্পানি বুঝিয়ে দেওয়া হয় তখন মুকেশ পায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যালের মতো পুরাতন সব বিজনেসগুলো। অন্যদিকে অনিল পায় আরকম, মানে রিলায়েন্স কমিউনিকেশন, রিলায়েন্স এনার্জি, রিলায়েন্স ব্রডকাস্ট সহ বেশ কিছু নতুন নতুন কোম্পানি। তাই বিশেষজ্ঞদেরও এটি ধারণা ছিল যে অনিল হয়তো তার বড় ভাই মুকেশকে কাটিয়ে অনেক উপরে উঠবে, কেননা অনিলের প্রতিটি ব্যবসা যেমন ছিল নতুন আবার তেমনি সম্ভাবনাময়। আর সেটি প্রমাণ করে প্রথম কয়েক বছর অনিল তার ব্যবসাকে খুব দ্রুত গতিতে অগ্রসর করতে থাকে, যেখানে মুকেশের ব্যবসা উন্নতি করলেও তা আগাচ্ছিল বেশ ধীর গতিতে। যেহেতু আগে থেকে অনিলের মিডিয়া জগৎ, লাইমলাইট, বলিউডের শৌখিন জীবনযাপনে বেশ আগ্রহ ছিল, তাই ২০০৫ সালে তিনি মিডিয়া বিজনেসে নেমে পড়ে। সেই সময় অনিল অ্যাডল্যাব নামের একটা ফিল্ম মিডিয়া হাউস কিনে নেয়, আর এরই পরিপ্রেক্ষিতে তিনি গোটা ভারতে বিগ সিনেমা নামে মুভি চেইন থিয়েটার চালু করে। ২০০৮ সালের দিকে গোটা ভারত জুড়ে বিগ সিনেমা ছিল প্রায় ৭,০০০-এরও বেশি স্ক্রিন। শুধু তাই নয়, হলিউডের বিখ্যাত ডিরেক্টর স্টিভেন স্পিলবার্গের সাথে তিনি প্রায় $১২০ কোটি জয়েন্ট ভেঞ্চার করেন, যার লক্ষ্য ছিল অস্কার জয়ী কিছু মুভি প্রযোজনা করা, যার ভেতরে ছিল ওয়ার হর্স, হেল্প এবং লিঙ্কনের মতো বিখ্যাত কিছু সিনেমা। এর মধ্যে লিঙ্কন ২টি অস্কার সহ একাধিক পুরস্কার লাভ করে। এরপর ২০০৮ সালে অনিল তার রিলায়েন্স পাওয়ারের IPO লঞ্চ করে, আর সবাইকে অবাক করে দিয়ে মাত্র ১ মিনিটের মাথায় কোম্পানিটির সব শেয়ার বিক্রি হয়ে যায়, যা ভারতের শেয়ার বাজারে গড়া রেকর্ড, যা আজও ভাঙেনি। সময়টা বেশ ভালো চলছিল অনিলের, কিন্তু হঠাৎই অনিলের জীবনে নেমে আসে কালো আধার। ২০০৫ সালের চুক্তি অনুযায়ী অনিলের রিলায়েন্স পাওয়ারের জন্য প্রয়োজনীয় জ্বালানি আসত তার ভাই মুকেশের প্রতিষ্ঠান রিলায়েন্স পেট্রোলিয়াম থেকে, যার দাম ধরা হতো প্রতি গ্যালনে $২.৩৪। কিন্তু হঠাৎ করে মুকেশ ২০১০ সালে এসে তার গ্যাসের দাম বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। এ কারণে অনিল তার ভাইয়ের বিরুদ্ধে আদালতে গিয়ে মামলাও করে, কিন্তু আদালত রায় দেয় মুকেশের পক্ষে। ফলে প্রায় ২ গুণ মূল্য পরিশোধ করে অনিলকে জ্বালানি কিনতে হয়, যা ছিল রিলায়েন্স পাওয়ারের জন্য বেশ বড় ক্ষতি। এদিকে ২০১৫ সালে তাদের মায়ের করা চুক্তি শেষ হওয়া মাত্রই মুকেশ আম্বানি তার টেলিযোগাযোগ কোম্পানি জিও শুরু করার মাধ্যমে টেলিকম ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ে। আর ওই সময়টাতে অনিলের আরকম এমনিতেই লোকসানে চলছিল, কেননা অনিল তার আরকমে ব্যবহার করেছিল পুরাতন CDMA প্রযুক্তি, যা 2G আর 3G এর জন্য ভালো হলেও 4G অথবা 5G প্রযুক্তি সহায়ক ছিল না।
ফলে এমনিতে লোকসানে চলতে থাকা কোম্পানিটিতে জিও আশায় আর টিকতে পারেনি। যেখানে 2015 সালে আরকমের মার্কেট ভ্যালুয়েশন ছিল প্রায় 1.65 লাখ কোটি রুপি, সেখানে মাত্র 3 বছরে তা 98% এসে দাঁড়ায়। অন্যদিকে রিলায়েন্স পাওয়ারকে লোকসান থেকে বের করতে অনিল আম্বানি 2014 সালে তার বিগ সিনেমাকে কার্নিভাল সিনেমাসের কাছে $710 কোটি এবং তার অন্য ব্রডকাস্ট চ্যানেলগুলো জি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির কাছে $1872 কোটি বিক্রি করতে বাধ্য হয়। কিন্তু তবুও অনিল তার রিলায়েন্স পাওয়ারকে বাঁচাতে পারে না। শেষমেশ 2017 সালে এসে রিলায়েন্স পাওয়ারকে প্রায় 250 কোটি রুপির বিনিময়ে আদানি গ্রুপের কাছে বিক্রি করে দিতে হয়। কিন্তু এত কিছুর পরও অনিল আম্বানির ভুলভাল বিনিয়োগ করা থামেনি। কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই 2016 সালে $100 কোটি দিয়ে পিপাভাস ডিফেন্স অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং নামের আরেকটা কোম্পানি খুলে বসে। কিন্তু অভিজ্ঞতা না থাকায় 2019 সালে এসে মাত্র $10 কোটি বিনিময়ে বিক্রি করতে বাধ্য হয় অনিল। এছাড়াও মুম্বাই সিলিংকের মতো উচ্চভিলাষী বেশ কিছু প্রজেক্টও করে, কিন্তু তার কোনোটাই লাভের মুখ দেখতে পায়নি। 2019 সালের 31 ডিসেম্বর অনিল আম্বানির কাঁধে এসে পড়ে আরকম, রিলায়েন্স নেভাল, রিলায়েন্স পাওয়ার, দিল্লি মেট্রোয়ের প্রায় $600 কোটি সমপরিমাণ ঋণ। আর অনিল আম্বানির মোট সম্পত্তি তখন কমতে কমতে এসে দাঁড়িয়েছিল মাত্র $100 কোটি। কিন্তু এত সব ভুল সিদ্ধান্তের কারণ কি ছিল? অনেকের মতে মূল কারণ ছিল তার উচ্চভিলাষিতা। শুধুমাত্র নিজের উচ্চভিলাষিতা দেখানোর জন্য অনিল এমন সব ব্যবসা ও প্রজেক্ট হাতে নিয়েছিল যেগুলো শেষমেশ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, অনিল তার ব্যবসার বেশিরভাগই করেছে ব্যাংক থেকে ঋণ নিয়ে। শুধুমাত্র ভারতের ইয়েস ব্যাংক থেকে অনিল 12,800 কোটি রুপির লোন নেয়, যা সে পরে আর শোধ করতে পারে না। ফলে শেষ অবধি ইয়েস ব্যাংকই বন্ধ হয়ে যায়। অনিল যে শুধু ব্যাংক থেকে ঋণ নিয়েছিল এমন নয়, বরং অনেক প্রতিষ্ঠান থেকেও তার অর্থ নেওয়া ছিল, যার মধ্যে সুইডিশ টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং কোম্পানি এরিকসন অন্যতম। 2019 সালে এরিকসন আদালতে অনিলের নামে তাদের $800 কোটি ফেরত চেয়ে মামলা করে বসে। আদালত অনিলকে কয়েক মাসের সময় বেঁধে দেন ঋণ পরিশোধের জন্য, না হলে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। তবে শেষ অবধি তার ভাই মুকেশ আম্বানি এসে এই লোন পরিশোধ করে তার ভাইকে জেলে যাওয়া থেকে রক্ষা করে। শুধু তাই নয়, এখনও অনিলের নামে লন্ডনের একটা আদালতে চীনের 3টি ব্যাংকের মামলা চলছে, যেখানে অনিলকে প্রায় $100 কোটি ঋণ শোধ করতে হবে। বর্তমানে অনিল আম্বানির একমাত্র লাভজনক প্রতিষ্ঠান হল রিলায়েন্স ক্যাপিটাল। কিন্তু করোনা মহামারীর পর থেকে এই প্রতিষ্ঠানের অবস্থাও তেমন একটা ভালো না। প্রিয় দর্শক, অনিল আম্বানির এই পতনের পেছনে আসলে দায়ী কে বা কি ছিল বলে আপনার মনে হয়, যার জন্য এক সময়কার ষষ্ঠ সর্বোচ্চ ধনীর মাথার উপর এখন হাজার হাজার কোটি ঋণের বোঝা? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।